লিডারের অনুমতি ক্রমে এলে সবাই একটু স্লোগান দিতে চাচ্ছে আপনার নামে, একটু দিয়ে নিয়ে তারপর। নো স্লোগান, কোনো স্লোগান না। স্লোগানের কিছু নাই তো। এখানে কাউন্সিলররা এসছে, ঠিক আছে, নেতৃবৃন্দ দুই চারটা কথা বলবেন, জি জি। কাউন্সিলররা ভোট দিবেন, আমরা যারা দায়িত্ব পাবে তাদেরকে দায়িত্ব দিব, তারা দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করবেন। শর্টকাট। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, যার অপেক্ষায় সারা নগর নেতা কর্মী তার বক্তব্য শুনবার জন্য শুধু এই দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছে, যিনি আগামী দিনের বাংলাদেশ, আমাদের সেই নেতা, আজকের এই নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ, ধন্যবাদ খায়রুল। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ জেলা দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রেজু, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল মাহমুদ, উপস্থিত নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সাংগঠনিক বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, ঢাকা এক সময়ের ঢাকা মহানগরী দায়িত্বে নিয়োজিত জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সহ আমার সামনে উপস্থিত নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ এবং সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই কম বেশি ভালো আছেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মী বৃন্দ, আজকে এখানে এই যে আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা কেন একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি আজকে জেলা বিএনপি আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমি জানি এর আগে অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন আমার আগে, তারা সবাই কিছু কিছু বিষয় বলেছেন। আমিও আমার অবস্থান থেকে আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই সম্মেলনটি আমরা করছি কেন। দেখুন, এই যে আমাদের প্রিয় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ক্যামেরাম্যানে যে আছেন, ক্যামেরার পেছনে দায়িত্বে যে আছেন, আমাকে দয়া করে কাউন্সিলররা যেদিকে বসে আছেন ক্যামেরাটা ওই দিকে আপনি ফোকাস করেন। আমি কাউন্সিলরদেরকে দেখতে চাই, মঞ্চটা না, কাউন্সিলর বিন্দুকে দেখতে চাই আমি। ক্যামেরাটা ঘুরিয়ে দেন, ঠিক আপনার পেছন দিকটা আমাকে দেখান। হ্যাঁ, এই যে মঞ্চ থেকে ফোকাসটা দেন, যাতে আমার সামনে যারা আছে, আমি মঞ্চের সামনে যারা আছে সবাইকে দেখতে পাই, সাইড থেকে না, মাঝামাঝি জায়গা থেকে দেন। জি, ধন্যবাদ। এখন প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে আমাদের প্রিয় দল বিএনপি, এটি কিন্তু একটা বিশাল বড় দল, এবং বিশাল বড় দলটাকে যদি আপনি কম্পেয়ার করেন, বিশাল বড় একটি পরিবার। আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, পরিবার কিছু নিয়ম নীতি আছে, পরিবারটা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে, পরিবার নিয়ম নীতি, রীতি নীতি, এগুলা থাকে পরিবারের মধ্যে। ঠিক দলটাও যে একটা বিশাল পরিবার, এই দলেরও কিছু রীতিনীতি নিয়ম কানুন আছে, নিয়ম কানুন থাকে, প্রত্যেকটি সংগঠনের থাকে, প্রত্যেকটি পরিবারের থাকে। সেই নিয়ম কানুন রীতির অংশ হিসাবেই কিন্তু একটি অংশ হচ্ছে এই যে সংগঠন। দ্বিবার্ষিক সম্মেলন হবে, 2-3 বছর পরে পরে সম্মেলন হবে, পরিবারের যে সদস্যরা থাকবেন, অর্থাৎ আপনারা যারা কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর, আপনারা বসে আলোচনা করে ভোট গ্রহণ পদ্ধতির মাধ্যমে হোক, একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই জেলায় অথবা থানার সম্মেলন যদি হয়, অথবা ইউনিয়ন সম্মেলন যদি হয়, 2 জন, 3 জন, 5 জন ব্যক্তিকে আপনারা দায়িত্ব দিবেন, এবং পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই মানুষগুলো দলকে পরিচালনা করবে, দলকে সংগঠিত করবে, দলের পক্ষে আরো বেশি সংখ্যক নেতাকর্মী সংগ্রহ করবে, এবং দলের যে নীতি বা আদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা একটি রাজনৈতিক দল, আমরা কাদের জন্য রাজনীতি করি ভাই? আমরা তো রাজনীতি করি এই দেশ
এবং এই দেশের মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি, তাই নয় কি? কি ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি? এই দেশের মানুষ এবং এই দেশের জন্য আমরা রাজনীতি করি, অর্থাৎ এই দেশের মানুষের জীবনযাত্রা একটু যাতে অন্তত ভালো হতে পারে, সেই সেই বিষয়ে কি কি পরিকল্পনা আমাদের আছে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সম্পদ, এই সবগুলোকে ঠিকভাবে রেখে কিভাবে মানুষের পক্ষে এইগুলোকে ব্যবহার করা যায়, মানুষের জন্য ব্যবহার করা যায়, এই সকল বিষয় আমাদের যে পরিকল্পনা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নেতৃবৃন্দের, দায়িত্ব হচ্ছে কর্মীদের। এখন প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সম্মেলন অনুষ্ঠান করব। একটু পরে আমার বক্তব্য শেষ, যতটুকু আমার ধারণা আছে, আমার বক্তব্যের পরে আপনাদের ভোটাভুটি বা কাউন্সিল শুরু হবে এবং তার মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সহকর্মীরা, আসুন আমাদেরকে সেই মানুষগুলোকে আজকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেই মানুষগুলোকে দায়িত্ব দিব যারা আগামী দিন দলকে সঠিকভাবে পরিচালনা করবে। আজকে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই সবার একটি অভিজ্ঞতা আছে। কথাটি আমি প্রায় সব জায়গায় বলি। দেখুন, কথা তো অল্প, কথা কিন্তু খুব বেশি নেই। নতুন প্রতিদিন যে নতুন কথা বলা যায় তাও না, কিন্তু যেটা সঠিক কথা, যেটি স্বাভাবিক কথা, যেটি বাস্তব কথা, সেটি কিন্তু অল্পই হবে। কথাটি কি? কথাটি হচ্ছে এই যে আপনাদের একটি অভিজ্ঞতা, আমার সাথে দলের বহু নেতাকর্মী এই কথাটি শেয়ার করেছেন, সেই জন্যই আমি কথাটি জানি। আমারও যখন দেশে ছিলাম, আমি সেই সময় আমিও যখন সাধারণ মানুষের কাছে গিয়েছি, কথা বলেছি, তারাও আমাকে একই কথা বলেছে। আমারও কম বেশি সেই অভিজ্ঞতাটা আছে, হয়তো আপনাদের বেশি আছে, আমার একটু কম আছে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, কিন্তু একটু হলেও আছে আমার সেই অভিজ্ঞতা। কি সেটি? আমার পরিচয় কি? আমি একজন বিএনপি করি, হ্যাঁ। আমার পারিবারিক পরিচয় শহীদ জিয়া আমার পিতা, দেশনেত্রী খালেদা জিয়া আমার মা। কিন্তু আমার একটি পরিচয়, আমি বিএনপির একজন কর্মী। আপনার যেরকম বিএনপির কর্মী হিসেবে পরিচয়, আমি যখন রাস্তায় যাই, পথে হাঁটি, তখন কিন্তু আমাকে মানুষ বিএনপি হিসেবেই চেনে। কিন্তু আপনারা এই ঘরে যারা বসে আছেন, আপনারাও যখন আপনাদের এলাকা দিয়ে হাঁটেন, আপনাদের এলাকার মানুষের সাথে কথা বলেন, ধরেন কারো নাম রফিক, তো ওই এলাকায় হয়তো আরো 3টা রফিক আছে, কিন্তু আপনি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষ কিন্তু বলে ওই যে বিএনপির রফিক হেঁটে যাচ্ছে। হয় না ভাই এরকম? আপনাকে কি বলে? বিএনপির রফিক হেঁটে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে চেনেই বিএনপি দিয়ে। এখন আপনি যখন কোথাও যান, কোনো অনুষ্ঠানে যান, সেটি পারিবারিক অনুষ্ঠান হোক, সেটি সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যেটাতেই যান, আপনার কাছে কিন্তু সাধারণ মানুষ যারা দেশ নিয়ে সচেতন, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, বিষয় আশয় চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, হয়তো কোনো দল তারা করে না, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু ওই মানুষগুলো কিন্তু আপনাদের কাছে আসে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের দায়িত্বে আছেন, আপনাদের কাছে এসে তারা জিজ্ঞাসা করে যে আচ্ছা ভাই, কি হবে, দেশের কি অবস্থা হবে, দেশের শিক্ষার, ছেলেদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা কি হবে, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা কি হবে, এরকম বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? করে না? করে তো, মানুষ জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এখন ভাই, নিজেকে আপনি জিজ্ঞেস করেছেন কখনো? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আপনার কাছে এসে জিজ্ঞেস করে? পাশে তো ওই যে আরো 4টা রফিক আছে, কিন্তু আপনি 5 নম্বর রফিকটা আপনাকে জিজ্ঞেস করে কেন? আপনাকে জিজ্ঞেস করে একটি কারণে, কারণ জানে আপনি বিএনপির রফিক। বিএনপির রফিক রফিক আপনি। বাকি যারা যারা শুধুই রফিক, তাদেরকে কিন্তু দেশ নিয়ে জিজ্ঞেস করে না, তাদেরকে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করে না। আপনাকে জিজ্ঞেস করে আপনি বিএনপির রফিক। কারণ একটি বিশেষ কারণ আছে এখানে। কারণ দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে তারা। এবং সেই জন্যই যখন আপনি যান, আপনাকে সেই বিএনপি হিসাবে তারা এসব কিছু জানতে চায়, এসব জিজ্ঞেস করে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, আপনি একজন ইউনিয়নের নেতাই হন, আপনি একজন ওয়ার্ড পর্যায়ের নেতাই হন, আপনি একজন থানা বা জেলা পর্যায়ের নেতা হন না কেন, আপনাকে আজকে একটি বিষয় উপলব্ধি করতে হবে, একটি বিষয় আপনাকে অনুধাবন করতে হবে যে বিএনপির নেতা হিসাবে আপনি যে পর্যায়ে হন না কেন, আপনার কিন্তু একটি বিরাট দায়িত্ব বোধ আছে, একটি বিরাট রেসপন্সিবিলিটি আছে আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষের প্রতি। কারণ মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার।
তাই নয় কি? আমরা আমাদের পারিবারিক অবস্থান থেকে কি দেখি? হয়তো পরিবারের কোনো মুরব্বী আছে অথবা পরিবারের একজন সদস্য আছে, আমরা যদি কোনো টেনশনে পড়ি, কোনো বিষয়ে কোনো কিছুর সমস্যায় পড়ি, সে পারুক না পারুক, কিন্তু তার কাছে কিন্তু আমরা পরামর্শের জন্য যাই। আচ্ছা, কার কাছে পরামর্শ নেওয়া যায়? অমুক মানুষটার কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। কেন? যে সে সবাইকে মোটামুটি ভালো পরামর্শ দেয়, চেষ্টা করে তাদের বিপদে আপদে থাকে। থাকে না? প্রত্যেক পরিবারেই তো থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে এরকম একজন মানুষ থাকে। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, বিএনপি হচ্ছে দেশের মানুষের জন্য ওই রকম একজন সদস্য, ওই রকম একজন বিষয়। বিএনপি দেশের মানুষ দেশের মানুষ সেই জন্যই এই দেখেন করোনা হলো, এই দেখেন বিভিন্ন সময় বন্যা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে, বিএনপির নেতাকর্মীরা কিন্তু যার যতটুকুই আছে কম বেশি সেটি নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রচুর এরকম ঘটনা আছে দেশের, সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, ঝড় তুফান যেটাই হোক, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, মানুষ অসুস্থ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ডাক্তার নিয়ে গিয়েছে, তাদের ডাক্তারদেরকে নিয়ে গেছে, তাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে, অথবা নিজেরা মিলে গ্রুপ নিয়ে গিয়েছে, যার যত চিরা মুড়ি যা পেরেছে দিয়ে কম বেশি মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মানুষ এটা দেখেছে। আপনারা দেখেছেন যখন শহীদ জিয়া দেশের দেশের দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি তার আগে কি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু শহীদ জিয়া শুধুমাত্র খালগুলোকে কেটে খালে পানি এনে কৃষকের পানির ব্যবস্থা করে কিভাবে দেশের ফসল উৎপাদন দ্বিগুণ করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ প্রায় 20 কোটি। এই 20 কোটি মানুষের অর্ধেক নারী। এখন এই অর্ধেক জনসংখ্যাকে রেখে পিছনে রেখে কিন্তু আমরা দেশকে সামনে নিতে পারবো না। এবং একটি জাতিকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, অন্তত বেসিক শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আমরা কি দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সময়? এই অর্ধেক যে নারী সমাজ, এই নারী সমাজ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি বিনামূল্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মেয়েরা বিনামূল্যে পড়ালেখা শিখতে পারে। এই যে মূল দুটি, এরকম আরো যদি আমরা বলি আরো অনেক এরকম বিষয় আছে, কিন্তু কি এই বিষয়গুলো? এই বিষয়গুলো দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে দেশের মানুষের জন্য, দেশের জন্য যে কাজটি করলে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, এইরকম অনেকগুলো কাজ বিএনপি সেই সময় কাজ করেছিল। এবং এই সকল বিষয় দেখেই কিন্তু মানুষ ভরসা করে বিএনপির উপরে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সহকর্মী বৃন্দ, আপনাদের এখানে এই ঘরে যারা কাউন্সিলর হিসেবে উপস্থিত আছেন, কাউন্সিলর বৃন্দের বাইরেও বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ উপস্থিত, আপনাদের সবার কিন্তু একটি বিষয়ের ধারণা আছে, একটি বিষয় জানা আছে। কি? এই যে দেখুন, এখন পত্র পত্রিকা খুললে, টিভি খুললে আমরা একটি সংবাদ দেখি। কি সংবাদ? যে রিফর্ম নিয়ে, অর্থাৎ সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে দিয়েছে। এই কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে, যে কি কি সংস্কার করলে দেশের কি কি ভালো হবে। নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেকের জানা আছে, প্রত্যেকের ধারণা আছে, এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আচ্ছা, মনে অবশ্যই আছে আপনাদের, আমি জানি। এই 31 দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই 31 দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই 31 দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই 31 দফা এবং
অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে সে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, দুই চারটা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়গুলো এই দেশকে মেরামত করার জন্য, যে বিষয়গুলো আজকে বহু মানুষ, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেও করে কথা বলতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। কিন্তু গত 6 মাস 1 বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন, তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন। যারা আজ সংস্কার সংস্কার, এই সংস্কার হতে হবে, ওই সংস্কার হতে হবে, এইভাবে যারা বক্তব্য রাখছেন, তাদের বহু আগে আপনারা, এই যে ঘরে যারা আপনারা বসে আছেন, আপনারা যারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, এই আপনারা আজকে থেকে 2.5 বছর আগে সংস্কারের কথা বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই 31 দফা দিয়েছিলাম। আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে, আমি আপনাদেরও পরিষ্কার মনে আছে। কেন আমরা সেই সময় দিয়েছিলাম এই 31 দফা বলেন বা এই সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম? কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই দেশের মানুষের কল্যাণ চিন্তা করি বলেই, আমরা এই দেশের কল্যাণ চিন্তা করি বলেই বিএনপির মতন একটি রাজনৈতিক দল আজ না, আজ থেকে 2.5 বছর আগে এই সংস্কার অর্থাৎ রাষ্ট্রকে কিভাবে, কারণ আমরা দেখছিলাম কিভাবে এই দেশের স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, আবাল বনিতা বৃদ্ধ, নারী পুরুষ, রিক্সা চালক, সিএনজি চালক, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন লয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মহিলা, শিশু সহ সকলে রাজপথে নেমে এসে যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়। সেজন্যই বিএনপি বুঝতে পেরেছিল, বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে, সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে, শিক্ষা ক্ষেত্র বলুন, স্বাস্থ্য ক্ষেত্র বলুন, অর্থনৈতিক বলুন, বিচার ব্যবস্থা বলুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন, প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশের স্বার্থে চিন্তা করেনি, চিন্তা করেছিল তাদের শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ, এবং সেভাবে চিন্তা করে প্রত্যেকটিকে দলীয়করণ করার মাধ্যমে, প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত করার মাধ্যমে সেক্টর ধ্বংস করেছিল। এবং সেইটা দেখার পরেই বিএনপি এই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আমার ঘরই যদি না থাকে আমি কোথায় আশ্রয় নিব? কাজেই এই বাংলাদেশ যদি ঠিক না থাকে, তাহলে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে? এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল, এই কোটি কোটি মানুষের প্রথম এবং শেষ আবাসস্থল এই বাংলাদেশ, এই 55,126 বর্গ মাইলের যে দেশ বাংলাদেশ আমাদের, এটি আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল। সেজন্যই বিএনপি 31 দফার কথা বলেছে, 31 দফা দিয়েছে রাষ্ট্র মেরামত গঠনের জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিএনপি সহ
আরো কিছু আমরা রাজনৈতিক দল বিগত 1 বছরেরও বেশি সময় ধরে জনগণের রাজনৈতিক অধিকার দাবি আদায় করার জন্য, জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল, বিএনপি আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনের ফলে কি হয়েছে? আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, আমাদের বহু সহকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচারিত নির্যাতন হয়েছেন, আমাদের বহু সহকর্মী পঙ্গুত্ব বরণ পর্যন্ত করেছেন, বহু মানুষের বহু সহকর্মী বহু নেতাকর্মীরা আমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি থেমে থাকেনি, তারপরেও বিএনপির নেতাকর্মীরা কিন্তু থেমে থাকেনি। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু আমরাই নই, আমাদের সাথে আমাদের পাশে থেকে অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল আমাদের সাথে ছিল। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নয়, রাজনীতি করে না এরকম সাধারণ মানুষ, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, উকিল মুক্তার বলেন, সাধারণ গৃহবধূ বলেন, সাধারণ মানুষ বলেন, এরকম বহু মানুষ যারা প্রতিবাদ করেছিল ওই স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, এরকম বহু মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সে কারণেই রাজপথে নেমে এসেছিল সকলে, এবং তার ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ, কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। জনগণ সেই দায়িত্ব একজনকে দিয়ে দেয়, অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট, যার জন্য এই দেশের বহু মানুষ, রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম কেস কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিশ্চিত আজকে এই সম্মেলন আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মধ্যে বহু নেতাকর্মী আছেন যারা এই মিথ্যা মামলার, গায়েবী মামলার শিকার হয়েছিলেন। যারা আছেন না আপনাদের মধ্যে, হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত তুলেছে মিথ্যা মামলার শিকার হয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে আমরা এখন কি দেখছি? আমরা দেখছি যে যেই দাবি আদায়ের জন্য জনগণ রাজপথে এসেছিল, জনগণ একটি স্থিতিশীলতা চায়, জনগণ চায় এই দেশের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহৃত হোক, জনগণ চায় এই দেশের মাটিতে আইন শৃঙ্খলা বজায় থাকুক, জনগণ চায় এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা, ভবিষ্যৎ বাংলাদেশ যারা, তারা ঠিকভাবে শিক্ষার সুযোগ পায়, জনগণ চায় এই দেশের মানুষ মিনিমাম তাদের স্বাস্থ্য সেবা পায়, জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক, সেই সুযোগ যাতে পায়, অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা, এবং সরকার এই যে কথাগুলো বললাম জনগণের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা, তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময় ঘোষণা করেছে, সকলেই আপনারা জানেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী
ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য, সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন। কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না, নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ, বা ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন। কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তার পরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন, তার পরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে, তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে। এই শিক্ষিত বেকার হোক, অল্প শিক্ষিত বেকার হোক, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। করতে হবে না আমাদেরকে? করতে হবে। তো আমাদের নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয়, আবার আরেকদিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায়। পানিগুলো যাবে কোথায়? এই খাল খনন করতে হবে আমাদেরকে, নদী খনন করতে হবে, কৃষিকের জন্যই হোক, পানির জন্যই হোক, অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক। আমাদের শিক্ষার কি অবস্থা? আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, সন্তান, নিজেদের সন্তানরা এই দেশে পড়ালেখা করছে। আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে আপনারা সঠিকভাবে আপনারা জানেন যে সেই শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় সবসময় আমি বলি যে আজকের যারা শিশু তারা হচ্ছে, এই কথা শহীদ জিয়াও বলতেন, আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি এই শিশুদেরকে আজকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, একজন গার্জিয়ান হিসেবে, এখানে প্রত্যেকেই গার্জিয়ান, প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে, একজন শিশুকে যদি আজ সঠিকভাবে গড়ে তোলা যায়, কাল সে দেশকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা জানেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের, ঢাকা শহরে যারা শহরে থাকে হয়তো মানুষ কম বেশি চিকিৎসা পায়, কিন্তু গ্রামে গঞ্জে যেই মানুষগুলা থাকে তাদের এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্নভাবে তারা বঞ্চিত। এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে। এরকম আরো অনেকগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, এই চ্যালেঞ্জগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, কারণ এইগুলি হচ্ছে মানুষের চাওয়া, এগুলি হচ্ছে মানুষের পাওয়া। এখন ভাই বোনেরা, সহকর্মীবৃন্দ, কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারাও বুঝতে পারছেন। কারণ ওই যে প্রথমে বলেছি, বাংলা আপনি যখন যান আপনাকে সে জিজ্ঞেস করে ভাই কি হবে, দেশের কি হবে, অর্থাৎ জনগণ আপনাদের কাছে জানতে চায়, বিভিন্ন পর্যায়ে থেকে জনগণ জানতে চায়। কারণ জনগণ মনে করে বিএনপি তাদের জন্য কিছু একটা ভালো মন্দ করতে পারবে। আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন, প্রত্যেকের একটি আস্থা, কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে। তারা চায়, তারা প্রত্যাশা করে বিএনপি এই দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে। কিন্তু এখানে বিরাট একটি কিন্তু আছে প্রিয় ভাই বোনেরা। এই যে বিএনপির যেই প্রত্যাশা, বিএনপির যেই পরিকল্পনা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। তাই এই
পরিকল্পনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আজকে হয়তো এইখানকার অনেকেই সেদিন উপস্থিত ছিলেন আমার সামনে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে, মাস খানেকের মধ্যে আমি আপনাদের সাথে বসেছিলাম, বিভিন্ন জেলার নেতা কর্মীদের সাথে বসেছিলাম, এবং সেখানে আমি সেদিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই ভাবছেন, আরে ভাই, একটি প্রতিপক্ষ তো মাঠে নেই, কাজেই আগামী নির্বাচন কি আর অত কঠিন হবে? আমি তখন বলেছিলাম যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। মনে আছে আপনাদের? আপনাদেরকে বলেছিলাম আমি সেদিন অনেকেই আমার সামনে উপস্থিত ছিলেন আপনারা। প্রিয় ভাই বোনেরা, 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এত সহজ হবে না যতই সহজ মনে করছেন। যত সহজ মনে করছেন, পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা? বুঝতে পারছেন যে সামনে কঠিন হবে? হ্যাঁ, কিন্তু এই কঠিন পথ, এই যে কঠিন হবে, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা বিভিন্ন বিষয় থেকে আপনারা এখন অনেকেই বুঝতে পারছেন যে আসলেই তো তারেক রহমান যা বলেছিল, মনে হয় কথাটা বোধহয় খুব বেশি ভুল বলেনি। কিন্তু এই কঠিন পথ, সেই ষড়যন্ত্র ভণ্ডুল করা হোক, এবং আমাদের যে পরিকল্পনা 31 দফা, সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়াই হোক না কেন, প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল করতে পারবো, যদি যদি বিএনপি নামক যে পরিবারটি আছে, এই পরিবারের সকল নেতাকর্মী 2টা কাজ করে। কি বলবো? কি 2টা কাজ শুনতে চান? কি শুনতে চান? 2টা কাজ কি? আচ্ছা, ঠিক আছে, যেহেতু শুনতে যাচ্ছেন বলি। কাজগুলো আপনারাও জানেন, কিন্তু আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আপনাদের সামনে এইটি আমি তুলে ধরছি আবার। 1 নম্বর কাজ হচ্ছে, একটি, ওই যে প্রথমেই বক্তব্যের বলেছি, রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি, পুঁজি কি? রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ, লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে আপনারা শহীদ জিয়ার যত নেতা কর্মী আছেন, এই ঘরে দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আছেন, শুধু এই ঘরে না, আপনি বিএনপি হোক, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক দল হন, মহিলা দল হন, মৎস্যজীবী দল হন, কৃষক দল হন, যেই হন না কেন, শুধু একটি পরিচয়, শহীদ জিয়ার কর্মী আমি, খালেদা জিয়ার সৈনিক আমি। এই ঘরেই শুধু না, সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে শহীদ জিয়া, খালেদা জিয়ার যত নেতাকর্মী আছে, প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। পারবেন? পারবেন আপনারা? আমাদেরকে পারতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। একজন আরেকজনের দিকে নজর রাখবেন, যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে, এটার সাথে 2 নম্বরে যাবার আগে 1 নম্বরেরই একই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে যারা আছেন আপনারা, আমি একটু আগেই বলেছি, আমার ধারণা, আমি মনে করি প্রায় প্রত্যেকেই আপনারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন না? হাত তুলেন তো, কাদের বিরুদ্ধে মামলা আছে, কারা এই স্বৈরাচারের সময় শিকার হয়েছিলেন বিভিন্ন গায়েবী মামলার? ধন্যবাদ। আপনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন, আপনারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেছেন। আমাদের এমন অনেক সহকর্মী আছে যাদের জেলে থাকা অবস্থায় তাদের পরিবারের, তাদের বাবা বা মা মারা গিয়েছিলেন, হাত করা পড়া অবস্থায় তাদেরকে জানাজায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের নেতা কর্মী আছে, হাত করা পড়া অবস্থায়
হাসপাতালের বারান্দায় মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়। আপনারা সেই দলের কর্মী, সেই দলের নেতা। 60 লক্ষ নেতা কর্মী আমার, যাদের বিরুদ্ধে গায়েবী মামলা, মিথ্যে মামলা ছিল। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বরের প্রথম কথাটি বলেছি, প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়, শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আল্লাহ চায় তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন, জনগণের জন্য কাজ করবেন। আপনি হয়তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে, আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবেন? পারবেন এই ঘুঘুদেরকে দূরে রাখতে? এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারো না। এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আসুন সহকর্মীবৃন্দ, এবার দ্বিতীয় পয়েন্টটা বলি। ওই যে ওই ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, যদি আপনার এই 31 দফা, দেশ এবং জনগণের জন্য 31 দফা যেটি আপনি দিয়েছেন, সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পারবেন? কে ভাইরা পারবেন না? কে রে দুর্বল, একদম হাত তুলে বলতে পারে না পারবো? জোরে বলেন পারবো ইনশাল্লাহ। প্রতিজ্ঞা করেন আল্লাহর নামে যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। ধন্যবাদ সকলকে। এখন প্রিয় ভাই বোনেরা, তাহলে এই আজকের যে সম্মেলন, এই সম্মেলন নওগাঁ জেলার যে বিএনপি সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে, এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, 1 নম্বরে যেই বিষয়গুলো বলেছি, আপনার এখানে বিএনপির নেতা কর্মী সবাই, অর্থাৎ মূল সংগঠনের, আমাদের আরো অনেকগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, তাদের সকলের গার্জিয়ান আপনারা। বুঝেন তো নাকি? এটা তো বুঝেন, আপনারা গার্জিয়ান বিএনপি হিসাবে। গার্জিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের প্রতিও নজর রাখা, যাতে তাদের মধ্যেও কেউ এমন কোনো কাজ করতে না পারে যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় বিএনপির প্রতি। এইটি গার্জিয়ান হিসাবে আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, ভোটের টাইম হয়ে যাচ্ছে, অনেক লম্বা কথা বলে ফেলেছি আমি। আসেন, আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনেতে একটি লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা ঠান্ডা মাথায় সুন্দর করে বিবেচনা করে আমরা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কারা নওগাঁ জেলায় দল পরিচালনা করবেন তাদেরকে আমরা দায়িত্ব দিব। আজকে এখানে টোটাল কতজন দেখলাম? টোটাল প্রায় 15-16 জনের মতন বিভিন্ন 3টি পদে যারা এখানে কম্পিটিশন করবেন বা যারা কাউন্সিলরদের মতামত চাইবেন, আপনারা যে কোনো কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন। এটি হচ্ছে আজকে আমাদের যেমন মূল বিষয়। একই সাথে আসুন আমরা তাহলে 2টি বিষয় আজকে এখানে প্রতিজ্ঞা করি। এক, যে কোনো মূল্যে নওগাঁ জেলার নেতা কর্মীরা আপন ভাই ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকবে। 1 এবং 2, যে কোনো মূল্যে
নওগাঁ জেলার প্রত্যেকটি শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। কি ভাই, এই দুটো প্রতিজ্ঞা আমরা করলাম আজকে আমাদের সম্মেলনে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি আজকে যে নির্বাচন পরিচালনা কমিটির প্রত্যেকটি সদস্যকে আজকের এই পর্যন্ত যে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তার জন্য তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমি প্রত্যাশা করব এতক্ষণ সুন্দরভাবে যেভাবে এই অংশটি পরিচালিত হলো বা সম্পন্ন হলো, আমাদের পরবর্তী যে সম্মেলনের অংশ সেটি ইনশাআল্লাহ সফলভাবে পরিচালিত হবে, সফলভাবে সম্পন্ন হবে। প্রিয় ভাই বোনেরা, সম্মেলনের সার্থকতা সফলতা কামনা করে এবং আপনারা হাত তুলে আল্লাহর নামে যে দুটি প্রতিজ্ঞা করলেন, দলকে ঐক্যবদ্ধ রাখার এবং দলের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখার যে দুটি প্রতিজ্ঞা করলেন, আপনারা অক্ষরে অক্ষরে সেই দুটি প্রতিজ্ঞা পালন করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।